শেয়ার আছে না? গাই শেয়ার আছে তো নাকি? এই আওয়াজ হয় না কেন তোমরা? শেয়ার আছে নাকি নাই? ওকে। গলায় কি হয়েছে? আচ্ছা, আমি শুরু করি, হ্যাঁ। স্টার্ট। তো গত ক্লাসে আমরা লাইটের বেসিক প্রপার্টি দেখাচ্ছিলাম, লাইটের কি বেসিক প্রপার্টি বলছিলাম, দেন মেটেরিয়ালে চলে আসছিলাম। ইনফ্যাক্ট লাইটের সাথে মেটেরিয়াল যে প্রপার্টি সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। হুম। দেন দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে তোমার কোনো একটা মিডিয়ার ভিতরে লাইটের ভেলোসিটি। হুম। আমরা এইভাবে বের করতে পারি। এখানে দেখা আছে লাইটের ভেলোসিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল অফ তোমার পারমিটিভিটি। তার পারমিটিভিটি বেশি হবে, তার ভেলোসিটি কম হবে। যদি এপসাইলন আর আর মিউজির হচ্ছে তোমার এটা ভিকুয়ামের পারমিয়াবিলিটি। অ্যাপসিলন যদি মিউজির হচ্ছে কনস্ট্যান্ট, বেসিক্যালি অ্যাপসিলন আর এর উপরে লাইটের ভেলোসিটি ডিপেন্ড করে। তো এটা ইনফ্যাক্ট দেখা যাচ্ছে যার রিফ্রাক্টিভ বেশি হবে, মানে সরি পারমিটিভিটি বেশি হবে, তার তোমার লাইটের ভেলোসিটি বেশি হবে। আর সরি কম হবে। আর রিফ্রাক্টিভ ডিফাইন করা হচ্ছে যে লাইটের ভেলোসিটিটা যার চেয়ে ব্যাটারি ভেলোসিটির চেয়ে কত গুণ বেশি। অন্যভাবে বলা যায় রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে যে এটা হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়াল প্রপার্টি, যেটা দ্বারা বোঝা যায় যে ওই মেটেরিয়ালে গেলে লাইটের স্পিডটা কতটা কমবে। ঠিক আছে? তো সেটা হচ্ছে ইফেক্ট এটা টি বাই ভি। টি হচ্ছে ফ্রি স্পেসে লাইটের ভেলোসিটি, যেটা হচ্ছে 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আর ভি হচ্ছে তোমার মিডিয়ামের ভেলোসিটি। তো এন বড় হওয়া মানে হচ্ছে ভিড় গুলো কমে যাওয়া, তাই না? ওয়ানের চেয়ে মানে হচ্ছে ভিড় গুলো কমে যাওয়া। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো একটা মিডিয়ামের ভিতরে যখন যায় তখন লাইটের ভেলোসিটি কমে যায়। কতটা কমছে সেইটাই বোঝা যায় এন ভি। আর এই ভি এবং সি এর রিলেশনটা যদি আমরা নিই, তাহলে তখন দেখা যায় আমরা এন কে রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে এপসিলন আর দিয়ে। এন মানে রিপ্রেজেন্ট হচ্ছে বেসিক্যালি মেটেরিয়ালের ডাইইলেকট্রিক, মেটেরিয়ালের পারমিটিভিটি স্কয়ার। ঠিক আছে? আবার এসি সিগন্যালের জন্য আবার এটা এই যেটা এটা গত কাজে এই এপসিলন আরটা এটা আবার এসি এবং ডিসি এর উপর ডিপেন্ড করে। এসি যেটা পিওর রিয়েল কোয়ান্টিটি থাকে ডিসিতে, বা এসি যখন তখন এটা কমপ্লেক্স কোয়ান্টিটি হয়ে যায়। কমপ্লেক্স কোয়ান্টিটি যদি হয় তাহলে সেক্ষেত্রে তখন এন এর ভ্যালুটাও হয়ে যায় কমপ্লেক্স। ঠিক আছে? এন এর ভ্যালু বলতে তখন দুইটা পার্ট, একটা রিয়েল পার্ট চলে আসছে, একটা ইমাজিনারি পার্ট চলে আসছে। এখানে দেখেন যে পরে দেখাই যায়, এখানে দেখাই যায় সবটা তোমার রিয়েল পার্ট গুলো দেখাচ্ছে, না ডি সিগন্যালের জন্য দেখাচ্ছে। পরে তোমরা পরে এসির জন্য এটা দেখাই যায়। আমি একবার ওদিকে চলে যেতাম, এটা নিয়ে এত ইয়া করতে চাইনি, যেটা আমাদের দরকার নাই। আমাদের যা দরকার মেটেরিয়াল অ্যাপ্লিকেশনটা, সেটা যখন যাচ্ছি তখন ইনফ্যাক্ট মানে আছে, লাগবে না তা না, কিন্তু এতটা আসলে এত ডিটেল ফিজিক্স আমাদের জন্য তো জরুরি না। হয়ে গেল, এখানেও নাই, আরো পড়ে গেছে সে। এই জায়গায় আসছে।
না, আরো দুটো ম্যাটেরিয়াল প্রপার্টি আসতেছি। সিগন্যাল হবে যখন আমরা দেখাইছে, এটা তো মূলত দেখাইছে। এই যে এসি বেলাতে আমরা দেখি যে পারমিটেড রিয়েল পার্ট থাকে, ইমেজিনারি পার্ট থাকে, আপনার ডাবল প্রাইম। তো এটাকে যখন কনসিডার করি এসি বেলাতে, তখন ইনফ্যাক্ট আমার ইনফ্লেটিং ইন্ডেক্সটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স। সেই ইন্ডেক্স আমরা দেখতে পেয়ে যাচ্ছে দেখতে পারি। এটাকে তখন এন না লিখে কে লিখেছে, কে ইজ ইকুয়াল টু কে প্রাইম মাইনাস জে কে ডাবল প্রাইম। যেখানে রিয়েল পার্টটা যেটা, এটি হচ্ছে আমার এন নর্মাল যে ইন্ডেক্স বুঝি সেটা। আর কে ডাবল প্রাইম এটাকে বলা হচ্ছে তোমার ইমেজের পার্থক্য বলা হচ্ছে এক্সটিংশন কোএফিসিয়েন্ট। আর তখন আসলে রিফার ইন্ডেক্স হয়েছে একটা কমপ্লেক্স রিফ্রাক্টিভ ইন্ডেক্স। রিসিভারেতে রিফার ইন্ডেক্স হচ্ছে একটা কমপ্লেক্স, আর রিসিভারেতে সেটা হচ্ছে একটা জিওমর্ফিক। যেটা বড়তে এন দিয়ে লিখতেছে এন এবং কে, এন মাইনাস জে কে। এই কে টাকে বলা হচ্ছে এক্সটেনশন কোএফিসিয়েন্ট। বড়তে যেটা হচ্ছে এক্সটেনশন কোএফিসিয়েন্ট, আর ছোটতে এন হচ্ছে রিফ্রাক্টিভ। আমরা এখানে সামারি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইয়ের বাড়াতে এসি এসি যেখানে থাকবে সেখানে ইনফ্যাক্ট আমরা বলতে পারি এসি বেলাতে ইয়াটা হয়ে যাচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স। এটা এখন বড়দের এন দিয়ে লিখতেছি, এন ইজ ইকুয়াল টু তখন এন মাইনাস, যেখানে এই এনটা হচ্ছে আমরা যেটাকে ডিসি যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স সেটা, এটা হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইন ডিসি। ডিসি যে রেফারেন্স পাওয়া যায় সেটা বলা হয় ডিসি রিফ্রাক্টিভ ইন্ডেক্স বা শুধু রিফ্রাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, আর এটাকে বলা হয় এক্সটিংশন কোএফিসিয়েন্ট। এক্সটিংশন ঠিক আছে। কিন্তু এই এটা হচ্ছে মেজার করে যে এটি যখন পাস করবে তখন আমার লাইটের কত অংশটা ইয়াতে অ্যাবসর্ব হয়। তুমি এটাকে যদি লাইট পাস করে, আমরা সাধারণত যেটা আশা করতে এই যে লাইটটা ঢুকবে, এই লাইটটা পুরোপুরি এখানে পাস করে চলে আসবে। পাস করে সেটা হয় না। হ্যাঁ, আর সেটা হয় না, কিছু লাইট এখানে অ্যাবজর্ব হয়। কতটুকু অ্যাবজর্ব হচ্ছে সেই মেজার হচ্ছে এখান থেকে, কতটুকু অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে, আরো কথা আছে, লাইটের সবটাই যে ভিতরে তা না, কিছু লাইট কিন্তু রিফ্লেক্ট করে, কিছু লাইট রিফ্লেক্ট করে, কিছু লাইট এখানে অ্যাবজর্ব হয়। এখানে হচ্ছে অ্যাবজর্ব হয়, কিছু বাকিটা এখানে আসে। তো আমি এটাকে বলতে পারি এই লাইটের রেফ্লেকশন এটা হচ্ছে আমার ইনসিডেন্ট লাইট। এই লাইটটা আসলে হচ্ছে ইনসিডেন্ট লাইট। ইনসিডেন্ট লাইট, ঠিক আছে, ইনসিডেন্ট। এখানে যেটা ব্যাক করতেছে এটাকে আমরা বলতে রিফ্লেক্টেড লাইট। রিফ্লেক্টেড লাইট, ঠিক, যেটা এখানে অ্যাবজর্ব হয়, লস হয়, কিন্তু এটা আমরা বলতে পারি অ্যাবজর্ব হয়, এটাকে আমরা বলতে অ্যাবজর্ব লাইট। অ্যাবজর্ব, অ্যাবজর্ব। আর যেটা ফাইনালি বেরিয়ে আসবে এটা ট্রান্সমিটেড লাইট। ইনফ্যাক্ট এইখানে আমরা এই কতটুকু যাচ্ছে না আছে, মানে কতটুকু লাইট রিফ্লেক্ট করবে, কতটুকু ইনসিডেন্ট লাইটে কতটা রিফ্লেক্ট করবে, কতটা অ্যাবজর্ব করবে, কতটা ট্রান্সমিট করবে, এটা কমপ্লিটলি ম্যাটেরিয়াল প্রপার্টি। একটা মেটেরিয়ালে এক এক রকম লাইট রিফ্লেক্ট করে, অ্যাবজর্ব করে বা ট্রান্সমিট করে। সেই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে এদের এদের সাথে রিলেটেড করে মেটেরিয়াল আরো চারটা প্রকার পাওয়া যায়। আমরা রিফ্লেক্টিভ ইন্ডেক্স দেখতে পাচ্ছি আর এক্সিডেন্ট কোহেরেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে মেটেরিয়াল পার্সপেক্টিভে লাইট যেভাবে পড়ে, যেভাবে অ্যাবজর্ব হয়, যে রিফ্লেক্ট করে, ট্রান্সমিট করে, তার রিফ্লেক্টে আরো তিনটা প্রপার্টি চলে আসে। একটা হচ্ছে কি পরিমাণ রিফ্লেক্ট করতেছে, একটা হচ্ছে কি পরিমাণ অ্যাবজর্ব করতেছে, একটা কি পরিমাণ ট্রান্সমিট করতেছে। ঠিক আছে, আমরা এখানে যদি সুবিধার জন্য এই ইনভার্টার যেটা বলতে পারি, ইনসিডেন্ট লাইট হচ্ছে বেসিক্যালি রিফ্লেক্টেড প্লাস অ্যাবজর্ব প্লাস ট্রান্সমিটেড, তাই না? ইনসিডেন্ট লাইট কি ইকুয়েশন এখানে দেখা আছে, ইনসিডেন্ট লাইট যেটা, এটা ইকুয়াল শুরু করে লিখেছে রিফ্লেক্টেড প্লাস হচ্ছে অ্যাবজর্ব, অ্যাবজর্ব প্লাস হচ্ছে ট্রান্সমিশন। এই সবগুলো মিলে হচ্ছে ইনসিডেন্ট লাইট, রাইট?
তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই পুরোটাকে ইনসাইড লাইটে ভাগ করে ফেলো। ইনসাইড লাইট কত রিফ্লেক্টেড হচ্ছে, ভাগ করে দিতে হবে। তাই যদি করি তখন রিফ্লেক্টেড বাই ইনসিডেন্ট, অ্যাবজর্ব বাই ইনসিডেন্ট, ট্রান্সমিটেড বাই ইনসিডেন্ট হবে, তাই না? রিফ্লেক্টেড বাই ইনসিডেন্ট, ঠিক আছে, তার হচ্ছে অ্যাবজর্পশন বাই, এটুকু অ্যাবজর্ব করছে, অ্যাবজর্পশন বাই ইনসিডেন্ট, এবং ট্রান্সমিটেড বাই, এটা ইজ করতে হবে ওয়ান, রাইট? এই ক্ষেত্রে এই জিনিসটুকু আমার কোনো একটা মেটেরিয়ালে ইনসিডেন্টে কত কিছু রিফ্লেক্ট করতেছে, এটা একটা মেটেরিয়াল প্রপার্টি, কতটুকু অ্যাবজর্ব করছে, কত আরেকটা প্রপার্টি ট্রান্সমিট করতেছে, এটা চার্ট হচ্ছে। এখানে আমার ম্যাটেরিয়াল তিনটা প্রপার্টি, এই জিনিসটা কতটুকু একটা ম্যাটেরিয়াল কতটুকু রিফ্লেক্ট, এটাকে বলা হয় রিফ্লেক্টেন্স, নাম হচ্ছে রিফ্লেক্টেন্স, রিফ্লেক্টেন্স, ঠিক আছে? কতটুকু অ্যাবজর্ব করতেছে, এটার নাম হচ্ছে অ্যাবজর্পটেন্স, অ্যাবজর্পটেন্স, ঠিক আছে? আর কতটুকু ট্রান্সমিট করতেছে, এটা হচ্ছে ট্রান্সমিটেন্স। আমরা অপটিক্যাল পার্সপেক্টিভে একটা মেটেরিয়ালের দেখা যাচ্ছে আরো তিনটা প্রপার্টি আছে, রিফ্লেক্টেন্স, অ্যাবসর্বেন্স এন্ড ট্রান্সমিটেন্স। এই তিনটা যোগ করলে কত? ওয়ান। রিফ্লেক্টেন্সকে লেখা আর, অ্যাবসর্বকে লেখা এ, ট্রান্সমিট লেখা ওয়ান, সরি টি। আমরা এখানে ইকুয়েশনটা পাচ্ছি, যে কোনো ম্যাটার ইকুয়েশন হবে এটা আর প্লাস এ প্লাস টি ইকুয়াল হবে ওয়ান, আর প্লাস এ প্লাস টি ইকুয়াল হবে ওয়ান। দিস ইজ ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ ম্যাটেরিয়াল। এটা কিন্তু মেটেরিয়াল পার্সপেক্টিভ। সমস্ত ক্ষেত্রে এটা এই তিনটা যোগ করে অবশ্যই কি হতে হবে? ওয়ান হতে হবে। বুঝা গেছে? তার মানে মেটেরিয়াল অপটিক্যাল প্রপার্টি আরো তিনটা, একটা যদি দেখলাম কি এন, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর একটা হচ্ছে কি অ্যাক্টিভেশন কোএফিসিয়েন্ট। এই দুইটা বাদেও আরো তিনটা প্রপার্টি আছে, ঠিক আছে? রিফ্লেক্টেড, অ্যাবসর্পটেড এবং ট্রান্সমিটেড। এর মধ্যে যেটা আছে এন এবং কে, আর আর এ এবং টি, তিনটা কি এন এবং কে দ্বারা এক্সপ্রেস করা আছে। তার মানে আমরা শুধু এন এবং কে জানি, তাহলে ইকুয়েশন ইউজ করে রিফ্লেক্টেন্স কত, অ্যাবসর্পশন কত, ট্রান্সমিটেড কত বের করে আসতে পারি। এটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, এটা সব ক্ষেত্রে তা না, বাট এটা একটা রাফ টেস্ট এম্পিরিক্যাল ইকুয়েশন, ঠিক আছে? যে এন এবং কে যদি জানো, তোমার শুধু এন মানে তোমার এই বাকি যেটা জানা দরকার নাই। তুমি এন এবং কে জানো, তোমার টেবিলে এন এবং কে কত, তাহলে সেক্ষেত্রে তুমি তার রিফ্লেকটেন্স কত, অ্যাবসর্পশন কত এবং ট্রান্সমিটেন্স কত ফাইন্ড দিতে হবে। আর তুমি দেখবা এই তিনটা যত সবসময় কত আসছে, ওয়ান। এটা একটা ফান্ডামেন্টাল ল, এই লটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এবং তার মানে আমার আসলে বেসিক প্রপার্টি হচ্ছে বেসিক্যালি এই দুইটাই, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর এক্সটেনশন কোড, এটা জানা থেকে বাকি সব আমি বের করতে পারছি। ওকে, এরপরে এই রিফ্লেক্টেন্স জন্য আলাদা ফর্মুলা আছে, এই ফর্মুলা এখানে কে দিয়ে রেখে নাই, হচ্ছে আগে আগের চ্যাপ্টার, মানে যেখানে কে জিরো ডিসির জন্য আর কি যেটা আছে সেটাতে আছে। আর এসির জন্য এটা এখানে নাই, জানার ব্যাপারে আছে, আমি করতে করতে দেখছি, ঠিক আছে? ডিসপ্লের ফর্মুলা যদি দেখো রিফ্লেক্টেন্সের, রিফ্লেক্টেন্সের ট্রান্সমিটেন্স হচ্ছে পেয়ে যাবে এটা। এটা তো দেখাচ্ছে, বাট এটা আমরা ইউজ করবো, এই দেখো এখানে কিন্তু এটা আর নাই, ধরে নিচ্ছি কোনো অ্যাবজর্পশন নাই। আর আর প্লাস টি ইজ ইকুয়াল টু ওয়ান, এটা তখনই সম্ভব যখন এটা ডিসি হবে, এসি বেলাতে অ্যাবজর্পশন থাকছে মাস্ট। হুম, এবং এই যে ট্রান্সমিটেন্স ইকুয়েশনটা হচ্ছে এটা ডিসির জন্য কোনো ইন্ডেক্স আছে, ও এন ওয়ান এন টু বাই এন ওয়ান প্লাস এন টু হোল স্কয়ার। এন ওয়ান ইন্টু কেন? কারণ ট্রান্সমিটেন্সটা একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাবে, তাই না? আপনি একই কথা হয়, যেমন এটা যদি যাও এই লাইটটা ট্রান্সমিট করতেছে প্রত্যেকে এই মেটেরিয়াল থেকে এই মেটেরিয়াল, তো এখানে দুইটা আর আছে, একটা হচ্ছে মেটেরিয়াল নিজে, আর একটা হচ্ছে কোথায় ট্রান্সমিট করতেছে, এটি এয়ারে নাকি অন্য কোথাও, তার উপরে। সেই জন্য ট্রান্সমিটেন্সের ইকুয়েশনটা বেসিক্যালি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, যেখানে যেটা আছে ও এন ওয়ান এন টু ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু হোল স্কয়ার।
এটা হচ্ছে ট্রান্সমিটেন্সের ইকুয়েশন। আর রিফ্লেক্টেন্স ইকুয়েশন হচ্ছে এটা n1 minus n2 হোল স্কয়ার ডিভাইডেড বাই n1 plus n2 হোল স্কয়ার। তাহলে দেখো দুইখানে নিচে n1 plus n2 আছে, উপরে একটা হচ্ছে n1 minus n2 হোল স্কয়ার, দুই যদি যোগ করো তার সাথে 4 n1 n2, তার মানে a minus b হোল স্কয়ার প্লাস 4b মানে কি a plus b হোল স্কয়ার না, উপরে কাটাকাটি তখন 1 হবে। বুঝা গেছে? সেটা আবারও এই ইকুয়েশনটা হচ্ছে ডিসি সিগন্যালের বেলায়, এসি সিগন্যালের বেলায় এটা অ্যাপ্লিকেবল না। আরো ক্লিয়ারলি বললে লাইটের পার স্পিডে ইকুয়েশন অ্যাপ্লিকেবল, কারণ লাইট হচ্ছে অলওয়েজ এসি, লাইটের মধ্যে কোনো ডিসি নাই, তাই না? তাহলে এই কিসের জন্য অ্যাপ্লিকেবল? এমন একটা সিস্টেম যেখানে আমার লস খুব মিনিমাম হয়, যেটা আসলে রিয়েল লাইফে এরকম মেটেরিয়াল নাই, এরকম মেটেরিয়াল যেখানে আমার লস মিনিমাম হয়। তো এই ইকুয়েশন হচ্ছে আসলে একটা থিওরিটিক্যাল ইকুয়েশন, এটা কোনো প্র্যাকটিক্যাল যখন যাবে তখন আমরা কখনো ট্রান্সমিটেন্স এভাবে বার করবো না, রিফ্লেকটেন্স এইভাবে বার করবো না। ঠিক আছে? কমপ্লেক্স রিয়েল সিস্টেমের জন্য কে আসতে হবে, দুটোরই কে আসবে, কেটে এনে তারপর করতে হবে। এই ইকুয়েশন মুখস্থ নাই, আমি ইয়া থেকে জার্নাল থেকে ওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে, ওটা একটু কমপ্লেক্স ইকুয়েশন তো মনে হয়, এটা সহজ ইকুয়েশন, এই জন্য মনে হয়। তো এই হচ্ছে তোমার মোটামুটি ভাবে প্রপার মানে অপটিক্যাল প্রপার্টি বলতে হবে, এই কয়টি অপটিক্যাল প্রপার্টি আছে, আরো আছে সামনে এগুলো আমরা দেখতে পাবো। ওগুলো আমরা জানি, ওটা একটু বলবো যাই কুইকলি, যে অন্য যেগুলো আছে সেটা হচ্ছে যে এই যে যখন এরকম একটা লাইট যখন ইনসিডেন্স হয় এক মিডিয়াম থেকে যখন আরেক মিডিয়ামে যায়, ধরো হচ্ছে একটা মিডিয়াম তার এখানে রিফারেন্স হচ্ছে n1, হচ্ছে আরেকটা মিডিয়াম তার হচ্ছে n2, এটা হচ্ছে ইন্টারফেস, দুইটা মিডিয়ামের মাঝখানে যেটা ইন্টারফেস সেটা। এখানে যদি কোনো লাইট একটা সার্টেন অ্যাঙ্গেলে পড়ে, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট পারপেন্ডিকুলার, লাইট যদি এখানে এই অ্যাঙ্গেলে পড়ে, হ্যাঁ, তাহলে সেটা ডিপেন্ডিং অন দা ইয়াটা, মানে লাইটটা কি ছোট এন1 থেকে বড় মিডিয়ামে যাচ্ছে নাকি বড় এন থেকে ছোট মিডিয়ামে যাচ্ছে, তার উপরে ডিপেন্ড করে লাইটটা ইয়া পাস করে, তাই না? ওইটাকে আমরা বলি রিফ্রাকশন। এটাকে বলি রিফ্রাকশন। যদি এখান থেকে ব্যাক করে তাহলে সেই রিফ্রাকশন, যেটা ব্যাক করে সেই রিফ্রাকশন। রিফ্রাকশন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এক্স্যাক্টলি সেম হয়, যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হবে ওই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট, এটা হচ্ছে রিফ্রাকশন। লাইটটা যে এই মিডিয়াম থেকে পরে পাস করে তখন সেটাকে বলা হয় রিফ্রাকশন। ঠিক আছে? এই রিফ্রাকশনটা কিভাবে সে ডিপেন্ড করবে, যে আমার হালকা মিডিয়াম বলতে বুঝছি যার রেফারেন্স কম তাকে বলে হালকা মিডিয়াম, লাইট মিডিয়াম, আর যার রেফারেন্স বেশি তাকে আমরা বলি হেভি মিডিয়াম। কিন্তু তোমরা মানে মেট্রিক ইন্টারমিডিয়েট পড়ে আসো, তাই না? হালকা মিডিয়াম থেকে যদি ভারী মিডিয়ামে যায় তাহলে লাইটটা কি হয়, লাইটটা তোমার এই যে পারপেন্ডিকুলার যেটা আছে তার সাথে কাছে চলে আসে, মানে এটা যে অ্যাঙ্গেলে আসছে তার তার কম অ্যাঙ্গেলে চলে আসে। এটা যদি ধরো 30 ডিগ্রি হয় তাহলে এটা বলে 30 ডিগ্রি, এটাও তার চেয়ে কম। ভারী হলে কাছে, এই পারপেন্ডিকুলারের কাছে আসে। হালকা থেকে ভারীতে গেলে, মানে ইংলিশে বললে লাইট মিডিয়াম থেকে হেভি মিডিয়ামে গেলে পারফিউমের কাছে আসে। লাইট মিডিয়াম থেকে যদি মিডিয়া মিডিয়ামে যায়, হেভি হেভি থেকে লাইট মিডিয়ামে যায়, তাহলে পারফিউম থেকে দূরে সরে যায়, ওখানে দিকে আসে, তখন অ্যাঙ্গেলটা বেড়ে যায়। এটা হচ্ছে কখন, যদি আমার n1 n2 ইয়া হয়, ছোট মানে বড় হয়। আর এটা হচ্ছে কখন, যখন n1 n2 ছোট হয়। ঠিক আছে? এই যে জিনিসটা লাইটটা 1 মিনিট আগে যাওয়ার সময় এই যে সার্টেন অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, এটাকে আমরা বলি রিফ্রাকশন। এখানে একটা ইকুয়েশন আছে, তোমরা তোমরা যে নিশ্চয়ই করছো, সেটা হচ্ছে যে এই ইয়াটা, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা থিটা আই লিখি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে রিফ্লেক্ট করে যে থিটা আর হয়। আর এই থিটা আই বাই থিটা আর এর সাইন দিয়ে লেখা হয়, সাইন থিটা আই বাই সাইন থিটা আর, এটা ইকুয়াল হচ্ছে কত, সাইন থিটা আই বাই সাইন থিটা আর, মনে আছে নিশ্চয়ই তোমাদের? হ্যাঁ, এটা ইকুয়াল আমরা লিখি হচ্ছে n1 বাই n1 বাই n2, দেখেন n i বাই n r লিখি, যেখানে ইনসিডেন্ট করতেছে যেখানে, ইনফ্যাক্ট দিস ইজ দ্য ইকুয়েশন। হ্যাঁ, ঠিক ঠিক না? ঠিক ঠিকই না, এটা হবে এন আর বাই এন। কোড আছে এন আই সাইন থিটা ওয়ান, সাইন থিটা আই, আমি যদি এন ওয়ান দিয়ে লিখি, এন ওয়ান সাইন থিটা ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এন টু সাইন থিটা, এগুলো লিখতে এন টু সাইন থিটা, ইউনিভার্সাল প্রফেশনাল। এই জন্যই ছোট থেকে বড়তে গেলে বেশি কি বলে কাছে চলে আসে, অ্যাঙ্গেলটা ছোট হয়ে যায়, আর বড় থেকে ছোটতে গেলে অ্যাঙ্গেলটা বড় হয়ে যায়, অ্যাঙ্গেল মানে এই জিনিসটা একটা অ্যাঙ্গেলটা বড় হয়। বুঝতে পারছি? এই যে লটা মনে ছিল, ওর নামটা কি? প্রশ্ন করো, বলো নাম কি তার? এইভাবে দেখছো কিনা জানি না, কিন্তু এই লটা দেখার কথা।
মনে আছে কারো? এটাকে বলে স্নেলস ল। স্নেল স্নেলস ল। ঠিক আছে? যেটা যেটা দিয়ে ইয়াটাকে রিফ্রাকশন বাংলা যেটা বলে প্রতিসরণ, প্রতিসরণটাকে ইয়া করা, ঠিক আছে? প্রতিসরণটাকে ইয়া করা, ঠিক আছে? এখানে আর কি আছে করা? আর কিছু নাই। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমার এই যে লাইটটা যখন পড়ে, লাইট মিডিয়াম তো হেভি মিডিয়াম যায়, তখন দেখা যাচ্ছে সে ঘুরে চলে আসে, তাই না? ঠিক আছে? এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। এটা হচ্ছে আমার লাইট মিডিয়াম, N1 হচ্ছে লেস দেন N2, N2 হচ্ছে হেভি মিডিয়াম, রাইট? লাইট এখান থেকে এসে পড়তেছে, এই একটা অ্যাঙ্গেল করে দিতেছে, ইজিলি এটা ঘুরে চলে যায়, এতে লাইট মিডিয়াম থেকে হেভি মিডিয়ামে যাচ্ছে, তাই না? হ্যাঁ, সরি, হেভি মিডিয়াম থেকে যদি লাইট মিডিয়ামে যায়, তাই তো? তাই তো হবে। কেন হচ্ছে এটা দেখেন, হেভি যদি লাইট মিডিয়ামে যায়, তখন আর কি এটা দূরে চলে যায়, তাই না? ঠিক আছে? এখন এখন যেটা হচ্ছে যে আমি এই অ্যাঙ্গেলটা আর একটু বাড়াই, এদিকে যদি বাড়াই, তো এটা আরো দূরে চলে যায়, তাই না? এটা আর একটু বাড়াই, দেন সে কি করে, ঠিক এই বরাবর পাস করে, তাই না? তার মানে তখন কিন্তু পরে মিনিট ঢুকে নেয়, তারপরে দিয়ে চলে আসছে। এর চেয়ে বড় মিলে যদি পারে, একটু সামান্য যদি পারে, তখন এইটা পাস করে না, সোজা রিফ্রাকশন না, তো রিফ্রাকশন। না তো এটার নাম কি বলতো? হম। এই তোমরা কি আছো নাকি নাই? তোমাদের ক্লাস থেকে কিন্তু আমার এই একটা বিরক্তি, যে খুব বিরক্ত লাগে, সে তোমরা কোনো রেসপন্স করো না, মনে হচ্ছে আমি কবরস্থানে ক্লাস করছি। আমার তো ধারণা আমি যদি কবরস্থানে ক্লাস নেই, তাহলে সেখানে কবরের মুদ্রা নড়াচড়া করবে। তোমরা তো কিছুই করো না। কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। বলে এটার নাম কি? যখন দেখা যায় যে এই বিল্ডিং থেকে লাইট বেয়ে যাওয়ার সময় একটা সার্টেন অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে গেলে, তখন দেখা যায় সে ব্যাক করে চলে যায়, পরে মিডিয়ামে যায় না। এটাকে আমরা বলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, বাংলাকে যেটা বলা হয় সম্পূর্ণ আভ্যন্তরীণ, অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ইন্টারনাল আর রিফ্লেকশন, আর সংক্ষেপে TIR, আমরা বলি TIR। এটা হবে তখনই যখন একটা হেভি মিডিয়াম থেকে লাইট মিডিয়ামে যাবে, এবং একটা সার্টেন অ্যাঙ্গেলের চেয়ে বেশি হবে। এই যে সার্টেন অ্যাঙ্গেলের চেয়ে বেশি এটা হয়, ওই অ্যাঙ্গেলটা একটা নাম আছে, ওটাকে আমরা বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, বাংলা বলা হয় সংকট কোণ। এটার নাম হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা আছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবং এবং এই অ্যাঙ্গেলের শেয়ারটা ঠিক এইভাবে করে, এর চেয়ে বড় হয়ে গেলে সে তখন ব্যাক করে চলে আসে, এটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, এই যে প্রপার্টি গুলো, এগুলো বা থিওরি গুলো, এটা আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেখো কিভাবে কাজে লাগে। মোটামুটি এই হচ্ছে ব্রিফ থিওরি। এখন আমরা যেটা করি, এই যে প্রপার্টি যা আমরা শিখলাম, এটাকে আমরা রিয়েল লাইফে মানে আমাদের প্রপার্টিজ এর ম্যাটেরিয়ালে, ম্যাটেরিয়াল সায়েন্সে কেউ অ্যাপ্লাই করি সেটা দেখো। ঠিক আছে? প্রথম অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে সোলার সেলের উপরে। হ্যাঁ, 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 সোলার সেলের একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, তার আগে একটু ভূমিকাটা বলি জিনিসটা কি হয়। এখন তার থিওরি না, হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশন। একটা সোলার সেল হচ্ছে বেসিক্যালি অনেকগুলো লেয়ার থাকে। আমার এখানে এসে লাইটটা খারাপ হওয়ার পরে, সরি মানে পারপেন্ডিকুলার এটা, লাইটটা আমার সার্টেন একটা অ্যাঙ্গেলে, তাই না? সার্টেন একটা অ্যাঙ্গেলে। এবং এই লাইট যেটা হয়, যেখানে এটা এটা হচ্ছে এয়ার, এয়ার থেকে উপরে একটা মেটেরিয়াল থেকে, টপ লেয়ার, দেন আরো মেটেরিয়াল থাকে, অনেকগুলো লেয়ার থাকে, বিভিন্ন লেয়ারে বিভিন্ন মেটেরিয়াল থাকে। হ্যাঁ, এই লাইটটা যেটা হয়, যে এদিক দিয়ে যখন ঢুকে, হ্যাঁ, ঢুকার সময় এটা হচ্ছে যে এয়ারের এটা তার চেয়ে বেশি, যেহেতু বেশি সেহেতু এখানে কাজ করে আছে, আরো বেশি হলে আরো কাছে হবে, আরো বেশি হলে আরো কাছে হবে, এবং সোজা মোটামুটি হয়ে যাবে। তো সাধারণত যে নিয়ম, এই যে সোলার সেলের যে বিভিন্ন লেয়ার গুলো আছে, এই লেয়ার থেকে যখন পরের লেয়ারে যাবে, সেখান থেকে যখন তারপরে লেয়ারে যাবে, সেখানে যখন তারপরে লেয়ারে যাবে, তখন যেন রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ কি?
আর বাড়লে যেটা সুবিধা সে পার্থক্যের কাছে আছে, কত কম অসুবিধা দেয় যে চান্স একটা হচ্ছে ধরো করে রাখতে পারে ইন্টারনেট ইন্টারাকশন, আরেকটা হচ্ছে যে দেরি করে যাবে। এই লাইটটা যে এখান থেকে যায় সেটা পড়লে লাইট একটু বেরিয়ে যাবে, তাহলে তো আমার এখানে সোলার সেলের সব লাইট অ্যাবজর্ব হবে, তাই অ্যাবজর্বই হবে। সেই জন্য এটা খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যে আমি এখানে যে ইয়াটা দিবে এই প্রথমটাতে শুধু ইন্ডেক্স কম, ধরেন এটা হচ্ছে 1, এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে 2, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3.5। মানে যত সামনের দিকে যাবে চেষ্টা করা হয় তত যেন এমন মেটেরিয়াল বসানো যাতে তার রিপোর্ট ইন্ডেক্স বেশি হয়। কেন? তার রিপোর্ট বেশি হওয়ার অর্থ হচ্ছে সেই পার্টগুলো কাছে থাকে, ওটা কাছে থাকে মানে লাইটটাকে যদি ঢুকতেছে বাঁকা হয়ে এখানে মোটামুটি সোজা এখান থেকে বেরিয়ে যাবে, সোজা যাবে এবং এখানে সে অ্যাবজর্ব হবে। যে লাইটটা অ্যাবজর্ব হবে ওইটা দিয়ে তখন আমি একটা ইলেকট্রন, ওইটা দিয়ে আমি তখন কারেন্ট তৈরি করতে পারি। এই ফিজিক্সটা পরে আসতেছি, কিন্তু এটা আগে জাস্ট বুঝো, বুঝতে পারছি। লাইটটা যেটা ঢুকবে সেটা যে অ্যাঙ্গেলে আসবে, এটা কিন্তু নর্থে যে অ্যাঙ্গেলে আসবে, আর সানলাইট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসবে না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসবে, ঠিক আছে। এখন আমরা যেটা চাইবো যে অ্যাঙ্গেল থেকে আসবে সেজন্য মোটামুটি ভাবে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের জন্য সোজা মোটামুটি সোজা রাখার চেষ্টা করে মোটামুটি। এটা যদি করতে হয় তাহলে আমার রিফার ইন্ডেক্স কি করতে হবে, টপ থেকে তারপর রিফার ইন্ডেক্স বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? কারণ আমরা জানি লাইট থেকে হেভিতে গেলে সে পারপেন্ডিকুলার কাছে আসে যেটা, আর লাইট থেকে যদি হেভি থেকে যদি লাইটে যায় তাহলে পারপেন্ডিকুলার দূরে চলে যায়। দ্যাট ইজ এ বিগ প্রবলেম। বুঝতে পারছো? হেভি থেকে যদি লাইটে যায় তাহলে পারপেন্ডিকুলার দূরে, কারণ যদি দূরে চলে যায় তাহলে সে তখন এই সোলার সেলের সাইড দিয়ে, যে সাইড দিয়ে বেড়ে যাবে। হ্যাঁ, তার তো এখানে এখানে অ্যাবজর্ব যেখানে লাইট মেনলি অ্যাবজর্ব সে একটু পরে থাকে, নিচে থাকে, দেখা যাচ্ছে ওখানে যাওয়ার আগে সে সাইড দিয়ে ফিরে আসে, তাহলে তো ওই লাইটটা কোনো কাজেই লাগে না, তাই না? সেই জন্য এটা ইস্যু করা হয় যে প্রথমে এয়ার এটা লোয়েস্ট, তারপরে থাকবে ইনফিনিটিস বেশি, তারপরটা আরো বেশি, তারপরটা আরো বেশি, তারপরটা আরো বেশি, এইভাবে করলে করতে পারলে সবচেয়ে ভালো। বাট সবসময় এটা করা যায় না। ডিজাইন করার সময় সবাই এটা চেষ্টা করে বড় নাও কাছাকাছি যেন থাকে, বেশি ছোট যেন না হয়, ঠিক আছে। কারণ ছোট হলে লাইটটা মানে বেরিয়ে যাওয়ার থাকে, এটাকে বলে স্ক্যাটারিং। লাইটটা বেরিয়ে যাচ্ছে এটাকে বলা হয় স্ক্যাটারিং, এত না হয় বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার সোলার সেলের জন্য যেটা দরকার সেটা লাইটটাকে অ্যাবজর্ব হতে হবে, যদি অ্যাবজর্ব হয়, হ্যাঁ, তখন সে কাজ করে। এর আরেকটা জিনিস, সোলার সেল বানানো হয় সেমি কন্ডাক্টর দিয়ে, মেটেরিয়াল দিয়ে না। সেমি কন্ডাক্টর সম্বন্ধে একটু বলতে হবে তোমাদের, সেটা পরে আসতেছি, তার আগে just মানে এটা শেষ হলে আমরা সেমি কন্ডাক্টর জিনিসটা কি সেটা বুঝাবো, ওটা বুঝে তখন ক্লিয়ারলি বুঝতে হবে। আইডিয়া কিন্তু তার উপর। আচ্ছা, এখানে মেইনলি ফার্স্ট জিনিস যেটা আমি অ্যাড্রেস করতেছি, যেটা মেইন টপিক, সেটা হচ্ছে যেহেতু সে লাইট এখানে এসে পড়ে, হম, সব লাইট কিন্তু এদিকে ঢুকে না, রিফ্লেকশন করে না। সব লাইট, কিছু লাইট সবসময় রিফ্লেক্ট করবে, এটা সবসময় রিফ্লেক্ট করবে। তার মানে আমি যে লাইটটা পাচ্ছি, তার মোটামুটি ভাবে মানে 20% 30% লাইট অ্যাবজর্বই হয় না, মানে ভিতরেই যায় না। সে মেটেরিয়ালের সার্ফেস থেকে ফেরত চলে যাবে। এই যেটা এটা একটা লস, তাই না? আমরা চাই লাইট যেটা ঢুকবে সেটার জন্য কোনো রিফ্রাকশন না হয়, আর সেটা কিন্তু পুরোপুরি এখানে সোলার ফেলে যাতে পুরোপুরি যেন অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব করে কিছু কিন্তু বেরিয়ে যায়, এটা হচ্ছে ট্রান্সমিশন, আগে দেখাইছিলাম। আমরা চাই সোলার সেলে বেড়াতে যেন কোনো রিফ্লেকশন না থাকে, কোনো ট্রান্সমিশন না থাকে, দূরে জিনিস আমরা ইস্যু করতে আমরা চাই যেই লাইটটা আসতেছে পুরোটাই যেন আমার এখানে যে ব্যাটারি গুলো আছে ব্যাটারি গুলোতে অ্যাবজর্ব হয়। আর যে যদি ওইটা অ্যাবজর্ব হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন তৈরি করা সম্ভব, মানে কারেন্ট তৈরি করা সম্ভব। যদি অ্যাবজর্বই না হয়, রিফ্লেকশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওটা থেকে আমরা কারেন্ট পাবো না, একই ওয়েদার ট্রান্সমিশন থেকে আমরা কারেন্ট পাবো। এই জন্য একটা ভালো সোলার সেলের জন্য এটা হচ্ছে টার্গেট, যে যত বেশি সম্ভব, যত কম মানে রিফ্লেকশন হয়, যত কম ট্রান্সমিশন হয়। এই টি এবং আর এটা যথাসম্ভব মিনিমাম থাকতে হবে, জিরো করা যায় না কখনই, মিনিমাম থাকতে হবে সোলার সেলের বেলায়। এখানে কোনটা বেশি থাকতো, এইচ অ্যাবজর্পশনটা থাকবে ম্যাক্সিমাম, এটা যত বেশি হবে তার মানে তত বেশি লাইট হবে। ঠিক আছে, এই দুটো পরে দেখাচ্ছি, আগে বেসিকটা বুঝে নিই। হ্যাঁ, অ্যাবজর্পশন ম্যাক্সিমাম, সোলার সেলে অ্যাবজর্পশন হতো ম্যাক্সিমাম, রিফ্লেকশন থাকতে হবে মিনিমাম, ট্রান্সমিশন থাকতে হবে মিনিমাম। অ্যাবজর্পশন যত বেশি করতে পারবো তার মানে কারেন্ট তত বেশি হবে, মানে তত বেশি পাওয়ার জেনারেট করতে হবে। ওদের টার্গেট। আমি ফার্স্টে আসি এই যে রিফ্লেকশন, এটা আমি কমাবো কি করে, আপনার ম্যাক্সিমাম করবো কি সেই পরে আসতেছি। হ্যাঁ, তিনটা জিনিস, আরটা হচ্ছে মিনিমাম, টি হতে মিনিমাম, এবং ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। এটা হতে হবে মিনিমাম, ওকে। টি হতে হবে ম্যাক্সিমাম,
টিও হতে হবে মিনিমাম, আর এ হতে হবে ম্যাক্সিমাম, তারই তো সোলার একটা দুর্দান্ত সোলার সেল। রিয়েল এসব তিনটা একসাথে করা যায় না, তারপর যতটা সম্ভব চেষ্টা করা হয় যে যাতে এটা করা যায়। ঠিক আছে, তো ফার্স্টে আমরা আসি আর কি মিনিমাম, আর কি মিনিমাম করা পরীক্ষা থাকে। তার আগে আমরা বুঝি যে আর আসলে কত হয়, প্রথম পার্সেন্ট রিফ্লেকশন। আমরা যদি এখানে ধরো সিলিকন ধরে নিই, যেটা টপ মেটেরিয়াল হচ্ছে সিলিকন, হ্যাঁ, সিলিকন ধরে নিই, রিফ্লেকশন জন্য আমরা যে কোএফিসিয়েন্টটা দেখছি, মানে থিওরিটিক্যাল এটা ডিসির জন্য যেটা এটা হচ্ছে কত, আর ইকুয়াল টু হচ্ছে n1 মাইনাস n2। আমরা ইয়াটা বাদ দিচ্ছি এখন, এটাকে বাদ দিচ্ছি, n1 মাইনাস n2 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে n1 প্লাস n2 হোল স্কয়ার। ঠিক আছে, আর মেটেরিয়াল যে সিলিকন হয়, ইফ দ্য মেটেরিয়াল সিলিকন, টপ মেটেরিয়াল সিলিকন হয়, সিলিকনের পারমিটিভিটি হচ্ছে তোমার মানে ইয়াটা, সিলিকনের ডাইরেক্টলি পারমিটিভ যেটা, এটা হচ্ছে তোমার 3.9। আর এয়ারের ডাইরেক্টলি পারমিটিভিটি হচ্ছে কত, 1। ডাইরেক্টলি পারমিটিভিটি কেন, কারণ আমরা যদি পারমিটিভিটি জানি, তাহলে এন এগুলো বাদ করতে পারি। এন ইজ ইকুয়াল টু কত, স্কয়ার রুট অফ 3.9, রাইট। আর এখানে এন এগুলো কত, স্কয়ার রুট অফ 1। ওকে, স্কয়ার রুট অফ 3.9 কত আছে, কত, কত নেই, স্কয়ার রুট, যেটা স্কয়ার রুট অফ 3.9, 3.9 স্কয়ার রুট কত, 1.98 বলতে পারে, রাইট, 1.998। এই ভ্যালু কিন্তু এখানে বসাও, যদি বসাও প্লাস কোনো ফ্যাক্টর এন ওয়ান হচ্ছে ইনটু 1 আর এন টু হচ্ছে 3.9, 1.9, এটা হচ্ছে 1 মাইনাস 1.98 তার স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 1.98 তার স্কয়ার। একুশ করো তো, এটাকে পার্সেন্টেজ নিলে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। একুশ করো দেখি কত আসে, দেখো, যা করছো, 0.322, তার মানে 100 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসে, না 32.3%। বুঝতে পারছো, এখন সোলার সেল যে লাইটটা এসে পড়তেছে তার 32%ই ফেরত চলে আসে, 68% এত। এই